হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন লিখে নাও। সেটা হলো, আধুনিক ক্রিকেট খেলা কত সালে শুরু হয়? আধুনিক ক্রিকেট খেলা, এই প্রশ্নটা এর মধ্যে ইনক্লুড করা হয়েছিল না, এখন ইনক্লুড করে দিলাম। আচ্ছা, প্রথম কখন একদিনের খেলা শুরু হয়? 5ই জানুয়ারি 1971 সাল। লিখে নাও, প্রথম কখন একদিনের খেলা অনুষ্ঠিত হয়? 5ই জানুয়ারি 1971 সাল। 5ই জানুয়ারি 1971 সাল। আচ্ছা, আইসিসিটা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা কিন্তু আসবে পরীক্ষায়, আইসিসি। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1909 সালে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1909 সালে। প্রথম কখন টেস্ট খেলা অনুষ্ঠিত হয়? 5ই মে 1887। আগে কিন্তু ক্রিকেট খেলা হতো সব বেশিরভাগ টেস্ট খেলা, 4 দিন, 5 দিন, 3 দিন। এই যে ফলোয়ান পদ্ধতিটা কি? ফলোয়ান আসছে হ্যাঁ কি 1977, 1900। হ্যাঁ। আর আধুনিক ক্রিকেট কত সাল থেকে শুরু? মানে প্রশ্ন হচ্ছে আধুনিক ক্রিকেট খেলা কোন সাল থেকে শুরু হয়েছে? 1884 সাল। ঠিক আছে। আর প্রথম কখন টেস্ট খেলা? হ্যাঁ, 15ই মে 1877। আচ্ছা, এখন একটু এখানে আলোচনার বিষয় হলো যে ফলোয়ান কথাটা কোথা থেকে আসছে। আমি কিন্তু লিখে দিয়েছিলাম যে 5 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন। এই খেলাটা কিন্তু ওই যে তোমার আগেরকার খেলা কি চিন্তা করা হতো যে একটা প্লেয়ার বা একটা দল প্রথম দিন খারাপ খেলতেও পারে, তা ওরা আবার সেকশন করে না, ওরা করে যে খেলাটা সেই জন্য লং টাইম করা হোক। কি করা হোক? লং টাইম বলতে 2-3 দিন টানা হবে, 5 দিন টানা হবে, সেই জন্য একদিনের ম্যাচটা তখন কম হতো। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? যে একটা প্লেয়ার বা একটা দল ওরা মনে করতো যে আজকে খেললো, খারাপ খেলতেই পারে, সেই জন্য ওরা কি করতো? খেলাটা লং টাইম দিত। সেই জন্য ফলোয়ান পদ্ধতি অবলম্বন করা হতো, যে প্রথম ম্যাচে কত ব্যবধান করলো, দ্বিতীয় ম্যাচে কত। ফলোয়ানটা মূলত এই। হ্যাঁ, বলো। 5ই মে 1877, 1900 না, 1877, 1900 না। আচ্ছা, এরপরে এসো টেস্ট খেলা। শুধু টেস্ট খেলা, তাহলে টেস্ট খেলা তো কখন? আর টেস্ট খেলা শুরু হয় কখন? এটা তোমাদের চাকরির একটা পরীক্ষা, যে শুধু টেস্ট খেলা কখন শুরু হয়। ক্রিকেট আমাদের এই যে বাংলাদেশে বা সারা বিশ্বে প্রথম টেস্ট খেলা কখন শুরু হয়? একটা টেস্ট খেলার কিন্তু একটা ইয়ে থাকে যে কত। আর কেউ টেস্ট খেলার ইয়েটা, ইনিংস খেলা, টেস্ট, তারপর আরো কিছু প্রশ্ন তোমাদের অ্যাড করা দরকার ছিল ইয়ে খেলায়, ক্রিকেট খেলায়, কিন্তু তোমরা পারবে কি পারবে না এই জন্য আমি কম দিছি। ঠিক আছে, কিছুটা তোমরা মানে একটা বই ফলো আপ করো, দেখো। হ্যাঁ, কতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাড করা দরকার ছিল, আরো আমি করি নাই। যে এমনিই তোমরা পড়তে চাও না, তারপরে তোমরা যদি এত প্রশ্ন দেখা হয় তাহলে কবে ইয়ে করবো? তাহলে এই টেস্ট খেলা আর ওই যে মানে 5 দিন হোক, 4 দিন হোক, আর 7 দিন হোক, টেস্ট খেলার ডেট কিন্তু ওইটাই দিবা যেটা দিয়ে দিছি, 1877, 15ই মে, এটাই কিন্তু ডেট। হ্যাঁ, হ্যাঁ। এবং এটা শুরু হয় অস্ট্রেলিয়াতে প্রথম। এই টেস্ট খেলাটা শুরু হয় অস্ট্রেলিয়াতে। আচ্ছা, এরপরে পাওয়ার প্লে কি? প্রশ্ন। কত নম্বর যাবে এটা? পাওয়ার প্লে কি? 16 নম্বর হলো বাংলাদেশের
ক্রিকেট খেলা নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? তারপরে বাই এবং লেগ বাই এবং লেগ বাই রান কি? আচ্ছা, ফ্রি হিট কি? এটা আমি প্রথমে নো বল বুঝিয়েছিলাম। ফ্রি হিট এই প্রশ্নগুলো আগে তুলে নাও। আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলা কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? তোমাদের এটা প্রশ্ন। এটা যদি না পারো তাহলে তোমাদের কান ধরে দাঁড়ান করে রাখো। এই বয়সে যদি এটা না পারো, হ্যাঁ? বিপিএল? তোমার তো আরো শাস্তি হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটাও জানো না? জানো না? আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে তামিম ইকবাল সভাপতি বর্তমান, এই ক্রিকেট বোর্ডে কি করে? আমাদের এই খেলাটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এইটাই যদি তোমরা জানো না তাহলে কিভাবে কি বাংলাদেশের এই বিসিবি যদি না জানো তাহলে তো সমস্যা। এই বিসিবি, হ্যাঁ, এটাকে বলা হয় বাংলাদেশ। তোমাদের তো নিশ্চিত তোমাদের তো শাস্তি তো কঠিন শাস্তি হওয়া দরকার। তো এইটাই জানো না তোমরা, তাহলে তো একদম শেষ। বিসিবি সবসময় তো আলোচনা হয়। আচ্ছা, আমরা বাই এবং লেগ বাই কি গেল হচ্ছে। পাওয়ার প্লে কি? পাওয়ার প্লে হচ্ছে আমরা প্রথম 10 ওভার ওয়ানডে ম্যাচে আমরা প্রথম 10 ওভার শর্টলি প্লেয়ার সাজাই। মাত্র 3 জন প্লেয়ার বাউন্ডারিতে থাকে। নর্মালি একটা লেগে, একটা ফরওয়ার্ডে, একটা স্ট্রেটের সাইডে দেয়, আর একটা ওই মানে উইকেট কিপার বরাবরই একটু রাখে। কিন্তু আমাদের যখন এই শর্ট রানগুলো না নিতে পারে, এই 10 ওভারে যেন প্লেয়াররা সেট মানে প্লেয়াররা যেন ঠেকে নিজেদেরকে গুছিয়ে না নিতে পারে, কঠিনভাবে খেলতে হয় এই 10 ওভার। মানে লেভেই তো তুমি মারতে পারবা না, নেমেই তো হিট করতে পারবা না। কার বল কেমন, কোন প্লেয়ারটা কিভাবে বল করে বোঝারও উপায় দেয় প্রথম 10 ওভার। কিন্তু এর মধ্যে তুমি ঠেকাবা, ক্যাচ তুলে দিয়ে প্লেয়াররা ক্যাচ ধরে ফেলবে। সেই জন্য বলা হচ্ছে যে প্রথম 10 ওভার প্লেয়ারদের সংকীর্ণতা বহন করে। কি করে? সংকীর্ণতা বহন করে, রান যেন না নিতে পারে, রান যেন সীমাবদ্ধতা থাকতে পারে। আবার ঠেকাতে যাবা, ক্যাচ হয়ে যাবা, খুব সেন্সিটিভলি খেলতে হয়। সেই জন্য এই 10 ওভারের ভিতরে সিঙ্গেল রান বা 2 রান খুব কম হয়। কি হয়, হয়ে গেলে 4 হয়ে যায়, না 6, বল বের হয়ে গেলেই দেখবো সীমানা পেয়ে যায়, প্লেয়াররা দৌড়তে যে ঠেকাচ্ছে। তো আমরা এই সংকীর্ণ রান সীমানা না পাওয়ার এই অবস্থাটা হচ্ছে প্লেয়ার সাজিয়ে কাছাকাছি রাখি। তো পরবর্তীতে এই 10 ওভার পার হয়ে যাওয়ার পরে ব্যাটিংদের বা ব্যাটারদের রান নেওয়ার সুবিধার্থে যখন প্লেয়ারটার মাঠ বড় করে দেওয়া হয় তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো পাওয়ার প্লে। মনে থাকবে? তাহলে রান নেওয়ার সুবিধার্থে প্লেয়ারগুলোকে যখন ছড়িয়ে ছিটিয়ে সীমানায় পাঠিয়ে দেওয়া হয় তখন আপনার এই কাছের প্লেয়ারগুলো বল ঠেকে তখন সিঙ্গেল বা ডাবল নেওয়ার সুযোগ পায়। এই সুযোগ বা রান নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়াটাই হচ্ছে পাওয়ার প্লে। মনে থাকবে? আচ্ছা, বাংলাদেশের ক্রিকেট এটা তো বললামই। কোনটা? হ্যাঁ,
মানে রান নেওয়ার জন্য বৃত্তের বাইরে যেতে হলে পাওয়ার প্লেয়ার না, হ্যাঁ বৃত্তের মধ্যে রাখলে পাওয়ার প্লেয়ার। এই যে এটাই শোনা যায় না কেন, এটা কি আমি তো কিছু পাচ্ছি না। মানে যখন প্লেয়ার তিনজন প্লেয়ার বাদে বৃত্তের মধ্যে থাকবে, হ্যাঁ পাওয়ার প্লে রান নেওয়ার সুবিধা করে দেয়। তবে এটা তো পাওয়ার প্লেয়ার। হ্যাঁ আপনি বললেন যে বৃত্তের বাইরে থাকবে রানের সুবিধা করে তো পাওয়ার প্লেয়ার। বৃত্তের বাইরে না, তোমার ক্রিকেট খেলার সীমানার কাছাকাছি কেউ থাকবে না, মাত্র মাত্র চারজন থেকে তিনজন, চারজন পর্যন্ত মনে হয় দেওয়া যায় নিয়মে, তবে তিনজন রাখে, একটা একটা লেগে, একটা অফে, আর একটা মানে উইকেট কিপার বরাবর রাখে অথবা স্ট্রেট রাখে, এই যাদের সুবিধা যেখানে হয়। তাহলে এই হচ্ছে কি বললাম, পাওয়ার প্লেটা মূলত রান নেওয়ার সুবিধার্থে যখন ব্যাটারদের পক্ষে, হ্যাঁ, তাহলে রানের গতি বাড়ানোর জন্য এবং বলারের, আমরা তখন কিন্তু বলারও তখন সেন্সিটিভ বল করে কিন্তু যে আমি এই সংকীর্ণর ভিতরে আউট করব। তাহলে মূলত এটা কি হচ্ছে যে রান সংকীর্ণতা, সিঙ্গেল ডাবল রান নিতে পারবে না, তাহলে এই ফিল্ডিংটাকে তখন নতুন করে সাজিয়ে আবার 10 ওভার, প্রথম 10 ওভার কাছাকাছি রেখে পরবর্তীতে আবার নতুন করে প্লেয়ার সাজিয়ে নেওয়ার পদ্ধতিটাই আছে পাওয়ার প্লে, যখন সিঙ্গেল এবং ডাবল রানগুলো নিতে পারবে, কাছাকাছি থাকলে কিন্তু পারে না। আচ্ছা এই গেল, এরপরে এসো বাই এবং লেগ বাই। এখনো বোঝো না এটা? এই পাওয়ার প্লে বুঝতেই পারতেছে না যে প্রথমে প্লেয়ার গুলো কাছাকাছি থাকে, যেমন স্লিপে 4 জন রাখে, প্লেয়ার গুলো তখন কিন্তু ব্রড বাউন্ডারিতে যায় না, হ্যাঁ বৃত্তের হ্যাঁ 3 থেকে 4, হ্যাঁ এটাকে বলছি, কিন্তু 10 ওভার চলে গেলে এটাকে আবার পুনরায় সাজিয়ে নেওয়া হচ্ছে, এই সাজানোর পদ্ধতিটাকে মূলত পাওয়ার প্লে বলা হয়। হ্যাঁ আমি বলছি তো মানে একবারে মানে আমার মত করে যে বৃত্তের মধ্যে না এটা এরকম বললে তোমার কেটে দিবে পুরো, এইভাবে তো বৃত্তের মধ্যে বাইরে রাখতে যাবে না, এটা সীমানা নির্দেশ করবে না, এটা তোমার প্লেয়ার কাছাকাছি, সীমানায় থাকবে না, বাউন্ডারির দিকে থাকবে না, তুমি প্লেয়ার কাছাকাছি বৃত্তের ভিতরেই যে রাখবা, বৃত্তের বাইরের কাছাকাছিও রাখতে পারো, কিন্তু ডাবল রান হতে পারে এরকম সীমানা রাখতে মানে একবারে সীমানা পাবে, সেই সব জায়গায় প্লেয়ার রাখতে পারবে না, বুঝতে হবে, কথা না বুঝে বলা যাবে না। হ্যাঁ এরপরে হচ্ছে লেগ বাই এবং বাই কি, ওই যে আমি একবার বললাম, যদি প্লেয়ার হিট করতেছে, গায়ে টাচ লেগে ডাইনে বাইরে বল চলে যায়, সেটা হবে লেগ বাই, সরাসরি আম্পায়ার দেখবো যে দেখানো হয়, যে পা দিয়ে দেখায়, ওটা হচ্ছে কার থেকে আসে, ব্যাটারের কাছ থেকে। কিন্তু একটা বল হচ্ছে ওই লেগ বাই হলো, যে আবার থ্রো করলে একটা প্লেয়ার থ্রো মিস করে, তখন হচ্ছে এটা কি বলে, তখন বলা হয় শুধু বাই, ওটাকে বলা হয় বাই রান, মানে ওটা কোনো হিটার ছিল না, ওটাতে কোনো হিটার কেউ ছিল না, এটা সরাসরি থ্রোয়িং থেকে আসছে, ঠিক আছে, আমার কথা বুঝতে হবে। তাহলে বাই লেগ বাইটা কি, প্লেয়ার যখন ফার্স্ট একজন বলার বল করলো, তখন ও ব্যাট দিয়ে স্ট্রাইক করতে গেল, স্ট্রাইক করতে গিয়ে পায়ে লেগে কি হলো, হয় লেফটে অথবা রাইটে যেতেই পারে, তখন প্লেয়ার গুলো কি করলো, মিস করলো, উইকেট কিপারের সীমানার বাইরে দিয়ে চলে গেল, তখন একটা রান নেই, এটাকে বলবো লেগ বাই। কিন্তু ওই যে লেগ বাইটা নিতে গেল, ও আবার রান তাড়াতাড়ি নিতে হয়, এই সময় বল বেশি দূর যায় না, প্লেয়াররা পেয়ে যায়, তো ওই রান নিতে যাওয়ার সময় কি করে, এই প্লেয়ার আবার দ্রুত থ্রো করলে জোর, এ তো কাঠের বল, আমরা এই যে কাঠের বল ধরে ধরে বল এই যে এখানে শক্ত হয়ে গেছে, দেখো আমি তো ক্রিকেট খেলতাম, ক্যাচ ধরলে কিন্তু এখানে এসে বলটা লাগে, কোথায় লাগে, এই জায়গা, হ্যাঁ আমরা এখানে লাগবে, তো এই বলটা ধরতে অনেক সময় বেশি জোরে থ্রো করতাম, আমি তো কাঠের বল খেলতাম, তখন অনেক সময় ছেড়ে দিই, এই যে ছেড়ে দেওয়ার পরে যে রানটা হয় আবার, ঠিক আছে, অর্থাৎ এখানে প্লেয়ারের কোনো সংস্পর্শতা থাকে না, থ্রোর সাথে রিলেটেড থাকে, সেটাকে বলবো কি রান, বাই রান। আচ্ছা চলে গেল, পরবর্তীতে কি আসলাম, ফ্রি হিট কি, এই ফ্রি হিটটা হচ্ছে নো বলের সাথে রিলেটেড, ফ্রি হিট কিসের সাথে রিলেটেড, নো বল, নো বলটা কোনটা, আমি এর আগেই বলেছিলাম, নো বল আছে বাতিল বলের সমান, কিন্তু একটা রান পাওয়া যাবে এবং হিট করার সুযোগ পাওয়া যাবে, আমি তখন বলেছিলাম
যে বলে কোনো রান হবে না, যে বলে না, রান হবে। উইকেটের মানে রান হবে, কিন্তু সরাসরি কোনো উইকেট পতন হয় না। একমাত্র রান আউট ছাড়া কোনো উইকেট পতন হয় না। আমি বলেছিলাম যে তুমি ওই ফ্রি হিট বলে মারলে, খুব জোরে আঘাত করলে বলটা সীমানার ভিতরে থাকলো, মানে আউটডোরে বা হাইলি বা গ্রাসলি গেল না, 4 বা 6 হলো না, কিন্তু একটা প্লেয়ার ধরে ফেলে তুমি এমন একটা সীমানায় গেলা যে যেখানে গেলে 1 রান নিয়ে 2 রানের কাছাকাছি নিতে গেছে, আউট হয়ে গেছে। সেক্ষেত্রে ফ্রি হিট বলে কিন্তু আউট হয়ে যাবে, মানে নো বলের একমাত্র রান আউটটাই প্রযোজ্য হবে। আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন আমি এমনি একটু আলোচনা করে যাই, কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, ফ্রি হিটই তো এতক্ষণ বলা হলো। ফ্রি হিট হচ্ছে তুমি ইচ্ছা অনুযায়ী মারো, সোজা কথা। তোমার ফ্রি হিট হচ্ছে ফ্রি, তুমি আউটের সময় তোমার বল মারতে, আমরা তো অন্যান্য বলগুলোতে আক্রমণ করার সময় চিন্তা করি যে বলটা তো স্টাম্প আউটও হতে পারে, সেজন্য অনেক সময় ঠেকায়। ফ্রি হিটের সময় তোমার কোনো ঠেকাঠেকি নাই, স্টাম্প পড়লেও তোমার আউট হবে না। সোজা কথা, কোনো আউট নেই রান আউট ছাড়া। হ্যাঁ অবশ্যই, নো বল তো প্রথমে তো একটা রান পেলেই, ওটা কিন্তু ফ্রি হিট না। নো বল তো তোমার কাউন্ট হবে কখন, তুমি ফ্রি হিট সুযোগ পাবা কখন, জানতে হবে বিষয়টা। যে বল একটা করেছো, হয় হাই গেছে, অতিরিক্ত হাই, অথবা পা বাইরে চলে গেছে, অথবা 3 ডট মানে 3 প্লেয়ার এক্সিস্ট হয়ে গেছে, একই লাইন বরাবর হয়ে গেছে, এইসব সমস্যা যদি হয়, বা একই রকমের 2টা বাউন্স বল গেছে, সেক্ষেত্রে নো বল পেয়েছো, পাইলে তখন ফ্রি হিট হবে। আগে কিন্তু ফ্রি হিট কাউন্ট করা হবে না, তোমার আগে ওই বলটা লস্ট হতে হবে এবং একটা রান অলরেডি আগেই পেয়ে গেছে। বুঝতে পারছো? তোমার বলের যে কোনো মুহূর্তে হতে পারে এটা, তবে যদি 1 বাউন্স হয় আর পঞ্চম বল থাকে তাহলে হয় না। পঞ্চম বলে তোমার 1 বাউন্স ছেলে তো আর দিতে পারছে না, কমপক্ষে 2টা বল হতে হবে, ঠিক আছে? 2টা বল কিসের জন্য? যদি বাউন্স বলের ক্ষেত্রে নো বলটা আসে, সেক্ষেত্রে ফ্রি হিট পাইতে হলে কমপক্ষে 2টা বল থাকতে হবে। যারা খেলা, তুমি কম বেশি খেলার সাথে রিলেটেড হলো, কি শিক্ষকতা করবো আমি তো বুঝি না। এরকম যদি নো বলই না বোঝো, ফ্রি হিটই না বোঝো, স্কুলে যে কি শিক্ষা দিবা? তোমরা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষক হয়ে যাবা নিশ্চিত, এই কোর্স যেহেতু করছো। তাহলে ওখানে যে তোমরা যদি ফ্রি হিটই না বোঝো, নো বলই না বোঝো, ডট বলই না, হ্যাঁ আচ্ছা, তাহলে ফ্রি হিটটা বোঝা গেল। আরেকবার বলি, ফ্রি হিট হচ্ছে নো বলে ইচ্ছা অনুযায়ী মারার একটা সুযোগ। ফ্রি হিটটা হচ্ছে নো বল। নো বলটা কোনটা? নো বল হচ্ছে যে বলটা বাতিল হয়েছে কিন্তু একটা রান পেয়েছি। সুযোগ আমার একটাই, যেন আমি রান আউট না হই, অন্যান্য সব ক্ষেত্রে আমার মাপ, শুধুমাত্র মাপ না হচ্ছে রান আউটই। ঠিক আছে, তুমি এমন ভাবে মারছো যে বলটা গ্রাসে একটা ফিল্ডারের কাছে গেছে, ফিল্ডার রিব্যাক বলটা দিয়েছে, তুমি 2টা রান নিতে যে রান আউট হয়ে গেল, সেক্ষেত্রে তুমি কিন্তু আউট হবা। এছাড়া তুমি স্টাম্পিংও এক প্রকার রান আউট, এটা মনে রেখো। কি জন্য? মনে করো, খেয়াল করো একটু, এখানে বলার বল করছে, এখানে ব্যাটার আছে, এই মনে করো নো বলে এই ব্যাটসম্যান সামনে 2 ধাপ স্টপ, এটাকে আমরা আগিয়ে যাওয়া বলি। আমি এই আগিয়ে যাই বেশি মারতাম, মনে করো যে স্পিন বল পাইলে আমার মাথা ঠিক থাকতো না, যদি আমি এইভাবে ইয়া করতাম। তো আমি একটু দেখাই, তোমার মনে করো উইকেট কিপার আছে, আমার বল আসছে, আমি 2 ধাপ, আমার কিন্তু স্টেজটা আগিয়ে আসছে, সেক্ষেত্রে আমি কিন্তু রান আউট হবো। এখন কি, এখন উইকেট কিপার বলটা ধরে স্টাম্পিং করলে কিন্তু আবার আউট হয়ে যাবে, নো বল। তাই কি, যেহেতু তুমি এখন তোমার এরিয়ার বাইরে আসছো, তুমি তোমার এরিয়ার বাইরে, সেক্ষেত্রে তুমি এটা আউট হবা। তোমাদের প্লেয়াররা সবাই যদি আসতো তাহলে আমি আরো অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখাতাম। আচ্ছা, ফ্রি হিট তাহলে কি? ফ্রি হিট কি গেল? যে নো বলে ইচ্ছা অনুযায়ী হাঁকানোর সুযোগ। একজন ব্যাটারের পক্ষে যখন নো বল ইচ্ছা অনুযায়ী হাঁকানোর সুযোগ হয়, তখন তাকে আমরা কি বলবো? ফ্রি হিট। আচ্ছা, আর তোমরা এগুলোর সঙ্গে আমি যে আলোচনা করি না, প্রশ্নগুলোর উত্তর আমি সাজেশনে দিইনি, কি জন্য জানো? তোমরা অনলাইনেই হোক আর বইতেই হোক, আমার এই কথাগুলো যখন দেখবা, প্রশ্ন সার্চ করবা,
ক্রোম ব্রাউজারে দিবা বা গুগলে দিবা প্রশ্নগুলো, দেখবো যে আমার কথা রিলেটেড প্রশ্ন আসবে, তোমাদের পড়তে সহজ লাগবে। ঠিক আছে? আর এআই আছে না, এআই যেমন আচ্ছা, আর একটা প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু লিখে নিই। আচ্ছা, তোমাদের বাই চান্স যদি একটা প্রশ্ন আছে, ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ কত? বলো। তাহলে দৈর্ঘ্য হয় 38 সেন্টিমিটার এবং বা 96.5 সেন্টিমিটারের বেশি না। আর প্রস্থ হবে 4.5 ইঞ্চি বা 10.8 সেন্টিমিটারের বেশি না। তোমাদের এই যদি বলে ক্রিস, যদি বল ব্যাটেরটা আসবে না, তবে যদি ক্রিসের সীমানা, হ্যাঁ আমি একটু বলে দিচ্ছি। দেখো, ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ কত? প্রশ্নটা খালি প্রশ্নগুলো লিখে নাও, তোমরা অনলাইনে বাজে প্রশ্নগুলো লিখে নাও। ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ কত? হ্যাঁ, দৈর্ঘ্য 38, ব্র্যাকেটে লাগো 96.5 সেন্টিমিটারের বেশি না। হ্যাঁ, আর প্রস্থ 4 ইঞ্চি। হ্যাঁ, দৈর্ঘ্য 38 ইঞ্চি লিখে নাও, দৈর্ঘ্য 38 ইঞ্চি ব্র্যাকেটে দাও, 96.5 সেন্টিমিটারের বেশি নয়। আর প্রস্থ হলো 4.5 ইঞ্চি বা 10.8 সেন্টিমিটারের বেশি না। তোমরা প্রশ্নগুলো খালি লিখে নাও, এটা অ্যান্সার। 10.8 সেন্টিমিটারের বেশি না, আর প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি, ব্র্যাকেটে লেখো 10.8 সেন্টিমিটারের বেশি না। আর একটা প্রশ্ন লেখো, তোমাদের এমনি এই প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসবে এই বিষয়ে, 10টা খেলার নাম লেখো। পারবা? এর আগেও কিন্তু তোমাদের বলছি এইটা গেমস। হ্যাঁ, তোমরা যারা, তোমাদের অনেকেই হচ্ছে পারবা না। 10টা খেলার নাম ক্রিকেট আর ফুটবলই, আর পরে দেখা যাচ্ছে কিচ্ছু মনে নেই, এটা হবে না। 30 কম এই সাবজেক্টে কিন্তু যেগুলো কঠিন বা একটু ইয়াগুলো কমন আনকমন মিলিয়ে, তো যে খেলাগুলো আন্তর্জাতিকভাবে চলে সেই খেলাগুলোর নাম দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে যদি বলে ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য প্রস্থ কত? হ্যাঁ, এই 22 গজ তোমরা লিখবা। হ্যাঁ, প্রশ্ন খালি প্রশ্ন লিখে নাও, উত্তর তোমরা যে কোনো জায়গাতে পাবা। তোমাদের আছে ইয়াতে আমি সবগুলো দিয়ে দিয়েছি। পিস আছে 22 গজ দিবা। হ্যাঁ, তোমরা আমি বলে দিচ্ছি আগে। আর লাগবে পিসের দৈর্ঘ্যটা যদি আসে তোমাদের পরীক্ষায় আসবে যেটা, সেটা গজে দিয়ে দিবা, আর ফুটে সর্বোচ্চ। দেখো, হ্যাঁ, শুধু পিসটাই আসবে পরীক্ষায়। আর কেন্দ্র বুঝো? কেন্দ্র মানে কি? মাঝখান যে বৃত্তটা, এই দুই ক্রিকেটের, মনে করো এই জায়গা থেকে একটা কাটা কম্পাস যদি ধরি, আর পাশ দিয়ে যেটা আসে সেটা 15.5, সেটা হচ্ছে 15 পয়েন্ট বা মানে 5 ফুট 1.52 মিটার। 5 ফুট কি 1 ফুট সমান কত ইঞ্চি? আমি একটু আগেই সব তোমাদের হিসাব লিখে দিছিলাম, এটার উপরেই কিন্তু সব আইব। দেখো, ওখানে সুন্দর করে খাতায় লেখা আছে যে 1 ফুট সমান 12 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট আছে। 5 ফুট সমান কি? অর্থাৎ 5 12 60 ইঞ্চি নিয়ে, এটা হচ্ছে ইঞ্চিতে যদি করো তো 60 হবে। ক্রিকেট খেলার এই মধ্যবিন্দু থেকে ওই যে সার্কেলের কথা বলছে, এই সার্কেলটা যদি চিন্তা করি তাহলে 60 ইঞ্চির সমান হবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে ক্রিকেট খেলার বলের ওজন কত? প্রশ্ন এসে যেতে পারে যে ওজন কত হবে। সবসময় বল আউন্সে প্রকাশ হয়, কিন্তু যেগুলো সার্কেল, হ্যাঁ, যেগুলো সার্কেল, হ্যাঁ, সার্কেলিংটা হলো, হ্যাঁ,
আট সাথে আউট 8 এর এর ওজন হবে 5/1, আমি লিখে দিই 5 সমস্ত 1/3, ঠিক আছে? আউন্স দিয়ে দেবা, ঠিক আছে? থেকে, এটা থেকে আবার এই 5.1/4, 5 সমস্ত 1/4 পর্যন্ত হয়ে থাকে, এটা থেকে আউন্স, ঠিক আছে? আর গ্রামে যদি প্রকাশ করো তাহলে 156 গ্রাম থেকে 163 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। গ্রামে যদি প্রকাশ করো 156 থেকে 163 গ্রাম। কি বল? এটা কাঠের বল। যদি এটা জাতীয়তে, যেটা আন্তর্জাতিক বা জাতীয়তে খেলা হয়, সেটা কাঠের বল। আচ্ছা, আমি বড় প্রশ্নে চলে যাব। ক্রিকেটের শর্টকাট প্রশ্ন করলাম, এবার আলোচনা। আচ্ছা, প্রশ্ন এটা হচ্ছে খ বিভাগ। কি বিভাগ? খ বিভাগ। আচ্ছা, ফলোয়ান কি? প্রথম প্রশ্নটা লেখো, ফলোয়ান কি? ফলোয়ান একটু আগে আমি বলেছিলাম, ফিল্ডিং পাওয়ার প্লে। ফিল্ডিং সাথে আছে ফিল্ডিং পাওয়ার প্লে, ব্যাখ্যা করো। এক নম্বর। 2 নম্বর গেল, নো বল কি? ক্রিকেট খেলায় কতভাবে আউট হয় লেখো। ক্রিকেট খেলায় কতভাবে আউট হয় লেখো। তিন নম্বর, একজন বোলারের বল কখন ডেড বল ও ওয়াইড বল হিসেবে গণ্যিত হয়। গণ্য হয়। তারপরে মুছে দিলাম। 4 নম্বর হলো, নো বল হওয়ার শর্তগুলো লেখো।
এই প্রশ্নগুলো মানে কম বেশি আলোচনা হয়েছে। আমি এই জন্য শর্টগুলো আগে আলোচনা করে নিই, তোমাদের যাতে সহজ হয় কথাগুলো শিখতে। স্যার আমাদের কি এইবার কি আছে ভলিবল আছে? হকি নেই, ভলিবল, হ্যান্ডবল, ভারোত্তোলন, তারপরে বর্ষ নিক্ষেপ, ওখান থেকে যে প্রশ্নগুলো পড়বে আমি কম বেশি সাজেশনের মধ্যে দিয়ে দিছি। আচ্ছা, একজন নোবেল হওয়ার শর্তগুলো লিখো। হ্যাঁ, এটা শেষ প্রশ্ন ছিল, মানে খ বিভাগের। হ্যাঁ, এবার আমরা চলে যাবো গ বিভাগ। এখানে না পারার মতো কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তোমরা দেখে নিবা, কেউ যদি কোনো প্রশ্ন না পারো গ্রুপের মধ্যে প্রশ্ন করে দেবে, আগেই বলে দিলাম। হ্যাঁ, আমি অ্যান্সার দিয়ে দেবো। তোমাদের একটা সহজ প্রশ্ন, মানে দুইটা, ক্রিকেট খেলায় মাত্র দুইটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, বড় প্রশ্ন। একটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ অঙ্কন করে এই প্লেটে নাও পড়বে। হ্যাঁ, নাও পড়বে। অনেকেই টেস্টে ছিঁড়ে মিড়ে নিয়ে যায় দেখি। তাই পরীক্ষা তো আমিও দিয়েছিলাম। আমি এই নকল শিখেছি। না, নকলে কখনো, সবাই আমারটা দেখে লিখেছিল, আমার মনে আছে। সবাই পুরো এরাই প্রতিষ্ঠানে জানে। আমি এমনি এইসব প্রশ্ন আমার কম বেশি সব জানাই। হ্যাঁ, সেটাই, এই জন্য আমার জানাই, এটা আমার আর নকল টকল না। তোমরা জেনে নিবা, জানলে রেজাল্ট ভালো আসে। এবং আমারটাই সর্বোচ্চ রেজাল্ট আসছে, এ প্লাস পেয়েছে। এ প্লাস কিন্তু হয় না, সারা দেশের মধ্যে খুব কম হয়, হয়ই না বলা চলে। এই একমাত্র মনে হয় আমি এ প্লাস পাইছিলাম ফার্স্ট সেমিস্টারে। এই যে সবগুলোতে এ প্লাস, আমার রেজাল্ট আছে এখানে, তো হাইয়েস্ট রেজাল্ট সব। হ্যাঁ, পরের উপরে তার। তাহলে তোমার একটু মেধাবী স্টুডেন্ট হলে হয়ে যায়। হ্যাঁ, কোথায় যেন না, জানতে হবে, জানতে পার। তুমি আন্দাজে, তুমি তো ডেড বলই বোঝো না, কিভাবে তুমি। তো এই যে আমার রেজাল্ট, হ্যাঁ, এই যে কথা 4 পয়েন্টে 4 পয়েন্ট আর একটা 3.94। এখানকার রেজাল্ট হবে কেমন? তুমি মনে করো প্রথম সেমিস্টার, হ্যাঁ, প্রথম সেমি কত পাইলা, দ্বিতীয় সেমি কত পাইলাম। আচ্ছা, আমি প্রথম পয়েন্ট, এটা টোটাল হবে 8 পয়েন্টে। হ্যাঁ, আমি প্রথমে 4.4 পেয়েছিলাম, পরে দিয়েছে 3.94। দুটো যোগ করলে কত হয়? 4, 9, 7, তাই না? এইটারে আবার ভাগ দিতে হবে 2 দিয়ে। ভাগ দাও, কত আসে? কত? 3.97 আসে। আচ্ছা, এবার প্রশ্ন হলো 4 পয়েন্টে 4 পয়েন্ট দিবে না। আমার 4, কারণ ডিগ্রি লেভেলে 4.4 খুব কম হয়। এখান থেকে বিয়োগ করো 4টাকে। হ্যাঁ, আমার বাকি কত জানো? 0.03। মানে 4 পয়েন্টে 4 পয়েন্ট আসবে না, দেয় না ডিগ্রি লেভেলে। 4 পয়েন্টে আয়োজক আরো খুব নেই বললেই চলে, আসে অঙ্কনে। অঙ্কনে হতে পারে, লিখিত অংশে তুমি 4 পয়েন্টে 4 পয়েন্ট দিবে না, এটা ধরে রাখ। ঠিক আছে, আমাকে হয়েছিল এটা। এটা কোনো, হ্যাঁ, 15 মার্কের। হ্যাঁ, দেখো, ওটার সাবজেক্টের নাম্বারের উপর নির্ভর করে, কত সাবজেক্টে কত নাম্বার, সেটা ফার্স্টটাই 5টুকু। হ্যাঁ, এখানে একটা পরীক্ষা নেওয়া হবে, আমরা খুব শীঘ্রই। আচ্ছা, দেখো তাহলে কত মার্ক কম ছিল 4.4 থেকে। আমি যা লিখছি তাতে কোনো রকমই না দিয়ে উপায় নেই। ঠিক আছে, আমি তো জানি আমি, ঠিক আছে, 0.03, মানে 1 পয়েন্টও না কিন্তু।
মানে একের আবার হচ্ছে কত ভাগ করছে? 97 পয়েন্ট 97। তাহলে দেখছো মাত্র 3000 আমার এই প্লাসটা দেয়, আর এই প্লাস ডিগ্রি লেভেলে হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, আমরা নাম্বার ভালোভাবে দিয়ে দেবো, তোমরা টেনশন করো না। এই যে প্রশ্ন দেয়া আছে এইসব এইসব প্রশ্ন তোমরা যা পড়াচ্ছি এর বাইরে কিছু তো পাবা না। একদিন কি 2 দিনের মধ্যে দিয়ে দেবো, শুক্র শনি ডেট দিয়ে দিতে হবে। আচ্ছা, তুমি আগে প্রশ্ন লেখো। আচ্ছা, একটু খেয়াল করো, আমি তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এই বইটা নিলে আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। এই যে খেয়াল করো, আমি এখানে এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, নিয়ে নিবা। এই যে তোমরা সময় দেখো যারা লাইন, এইটা দিতে হবে পরীক্ষায়। এই যে পরীক্ষার প্রশ্নটা এইটা, এই যে কোথায় কে আছে নাম সহ দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক এটা আগাইতে হবে, বলে দিলাম। ঠিক আছে, এটা ক্রিকেট খেলা, এখানে লেখাই আছে ক্রিকেট খেলার মাঠ। এই যে খেলার মাঠ দিয়ে প্লেয়ারদের অবস্থান কোনটা, এক্সট্রা কভার পয়েন্ট, ক্রিজ, বলার, ব্যাটার। হ্যাঁ, ক্রিকেটার কোথায় উইকেট, আর কি এই বইটার ভিতরে। এর মধ্যে আবার অঙ্কনটাও কত গজে, সবগুলো আমি দেখিয়ে দিয়েছি। আবার এই তোমার ফুটবলেরটাও আছে, ভলিবলেরটাও আছে, আবার স্টেগার্ড অ্যাথলেটিক ট্র্যাক অঙ্কনটাও দেখানো আছে। আচ্ছা, এই গেল 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে বড় প্রশ্ন। 2 নম্বর হলো ক্রিকেট খেলার, এই প্রশ্নটা আলোচনা করব এখন। ক্রিকেট খেলার নিয়ম আলোচনা করো। ঠিক ফুটবল খেলার নিয়ম নিয়ে আলোচনা করছিলাম না, মনে আছে? এরকম এটাই কিন্তু শিরোনাম আসবে, এখানে শিরোনাম আসবে। আর ওই যে নো বল, ডেড বল, রান আউট কি, এসব তো কমন এমনি পারোই। কিছু কিছু কথা যদি একেবারেই না পারো সেটা কিন্তু তোমাদের নিজের দোষ। হ্যাঁ, আমি তোমাদের একদিনই বলছি যে তোমরা সবাই বেশিরভাগই অনার্স পাস, ডিগ্রি পাস, ইভেন মাস্টার্স পাস ছেলে মেয়ে এখানে রয়েছে। এখন যদি তোমরা বলো যে রান আউট কি বা রান কি, সেটা যদি তোমাদের বানান করে বলে দিতে হয়, তাহলে কিন্তু তোমরা শিক্ষক তো হতেই পারবে না, বরং তোমাদের মেরে বের করে দেওয়া উচিত। তোমরা কিভাবে ফিজিক্যাল টিচার হবা? আমার কথা বলতেছি না, তোমাদের অপমানের কথা চিন্তা করো। তোমরা একটা ছাত্রকে যে শিখাবা, হ্যাঁ, এখন যদি বলে রান নেওয়াটা কি, এটাই যদি তোমাদের এখন সমস্যা হয়ে যায়, কিছু জিনিস তোমাদের শিখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে ক্রিকেট খেলার নিয়ম কানুনের মধ্যে প্রথমে আসবে খেলোয়াড়। প্রথমে খেলোয়াড়, কারণ ক্রিকেট খেলার আমাদের প্রথমেই চলে আসবে খেলোয়াড়। একটা জিনিস মনে রাখবা, ক্রিকেট খেলা আর ফুটবল খেলার প্লেয়ার সংখ্যা একই। ক্রিকেট খেলা আর ফুটবল খেলার মানে প্লেয়ার সংখ্যা একই। কিভাবে? এখানেও 11 জন, ওখানেও 11 জন, এখানেও একজন অধিনায়ক থাকবে, ওখানেও একজন অধিনায়ক থাকবে, এবং সহকারী অধিনায়ক থাকবে। আচ্ছা, ক্রিকেট খেলার মূল বৈশিষ্ট্য হলো এটা 3 ধরনের হতে পারে বর্তমানে। কয় ধরনের? টেস্ট, ওয়ানডে এবং টি20 বর্তমানে যা হচ্ছে। এখন টি20 কি তুমি বলতে পারবা সেলিনা? পারবা। তাহলে তো সমস্যা। এখন যদি বলো যে স্যারে তো টি20 20 ওভারের টি মানে টি20 বলা হয় এই একটা ক্রিকেট খেলার নাম, 20 মানে ওভার, মানে 20 ওভার 20 ওভারের খেলা। ঠিক আছে, তো এখন যদি টি20 খেলা তুমি না বলতে পারো আর না লিখতে পারো, সেটা যদি বলো স্যারে শেখাই নাই, তাহলে তো সমস্যা, মুশকিল। এই জিনিসগুলো তোমাকে কিছু কিছু আইডেন্টিফাই নিজেকে করতে হবে। হ্যাঁ, তো সাধারণত একজন অধিনায়ক এবং একজন সহকারী অধিনায়ক থাকে। হ্যাঁ, আর এখানে 2টা সেক্টর থাকে। ক্রিকেট খেলার ভিতরকার 2টা পদ্ধতি থাকে, একটা হচ্ছে বলার অংশ, একটা ব্যাটার অংশ। এটা মাথায় রাখতে হবে। মূলত 2টা অংশ থাকবে, যে হয় তুমি বলার নাই ব্যাটার, একটা সাইডে তোমার পড়তেই হবে। আবার কেউ আছে
উভয়ই পারে, কিন্তু অলরাউন্ডার হলেও সে বলার ব্যাটার যে কোনো একটা সাইড তাকে বেছে নিতে হয়। আমার কথা বুঝতে পারছো? যদি তুমি বোলিং অথবা ব্যাটিং যে কোনো একটা সাইডই পারফেক্ট না করে, তারপরেও কিন্তু যে অলরাউন্ডার হয় তার পরেও সে ব্যাটিংই নাই বোলিংই একটা দিকই বেশি পারে, অবশ্যই তার একটা দিক, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে সে ওই মানে উভয় দিকেই পারদর্শী, কিন্তু কোনো একটা দিকে সে ভালো সার্ভিস দেয়, অবশ্যই আছে তার, সে উভয় দিকেই ফুললি ভালো হতে পারবে না, অবশ্যই একটা দিক তার বেশি ভালো আছে। তো যাই হোক, ধরো তুমি ব্যাটার চিন্তা করলে তোমাকে ব্যাটিং সাইডে রাখা হবে, বোলিং চিন্তা করলে বোলিং হিসেবে নেওয়া হবে। তো এই জন্য ক্রিকেট হোক আর হচ্ছে মানে ফুটবল হোক, অবশ্যই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এরকম বিভিন্ন খেলা আছে, মানে জায়গা আছে, জায়গা ভিত্তিতে তাদেরকে কাউন্ট করা হয়, পর্যায় সারণী করা হয়। তো ক্রিকেট খেলায় প্রথম দুটো অংশ হয় তুমি ব্যাটিংই ভালো আর না হলে বোলিংই ভালো, তোমাকে বোলিং যে কোনো একটা পারফরমেন্সে থাকতে হবে। দেখা যাচ্ছে বোলিংই ভালো, কিছুটা ব্যাটিং শিখিয়ে নেওয়া হয়, আবার ব্যাটিং ভালোদের সাধারণত বোলিংই দেওয়া হয় না, বুঝছো? ব্যাটিং বা ব্যাটার, যেমন আমাদের বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা কোনোদিন বলে হাতই দেয়, যেমন বর্তমান, আগে তামিম ইকবাল খেলতেন, এখন বর্তমান তানজিম তামিম ফেস করে এ ব্যাটিংই, তাছাড়া এর কিন্তু কোনো ইয়া নাই, বোলিংই কখনোই থাকে না। তাহলে বোঝা গেল যে আমার যে কোনো, আজকে যেহেতু ক্রিকেট খেলা, ক্রিকেট নিয়ে আমরা আচ্ছা পরে একটু রেস্ট নিই। তো ব্যাটিং এর ব্যাপারটা হচ্ছে সে ব্যাটিংই হয় পারফরমেন্স ভালো করে নাই কি বোলিংই, তাহলে দুটো অংশ হিসেবে প্রথমে আমরা খেলোয়াড় চিহ্নিত করি। এই চিহ্নিত খেলার আলোকে এর মধ্যে ব্যাটিং এর আবার অতিরিক্ত পারফরমেন্স যারা, তাদেরকে ফেস করানো হয়। ফেস মানে কি? কারণ যদি বলা হয় ফেসই বুঝি না, তাহলে তো সমস্যা। ফেস মানে প্রথম থেকে নামানো হয়। কি করা হয়? প্রথম, হ্যাঁ, প্রথম থেকে স্টেপ বাই নামানোর পদ্ধতিটাকে আছে ক্রিকেটের ধারাবাহিক উইকেট পতন, এটাকে বলা হয় উইকেট পতনের ধারাবাহিক। অনেক সময় আবার ট্যাকটিক্স, আমরা একটা জিনিস পড়ছি ট্যাকটিক্স, যে দেখা যাচ্ছে যে এই সময় আমার 3টা উইকেট পড়ে গেছে, কিন্তু এমন একটা প্লেয়ার বল করছে, ওর বলে আমি ভালো খেলি না, কিন্তু আমার পিছনে আরেকজন ওর বলে খুব 4-6 পিটাইতে পারে, ওই সময় ট্যাকটিক্স অবলম্বন করে ওই প্লেয়ারটাকে আমরা কি করি, নামিয়ে ওর বল ফেস করাই। দেখা যাচ্ছে তোমার বলে আমি ভয় পাই, কিন্তু এনামুল ভয় পায় না, এরকম আছে, কিন্তু আছে না, এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, সেই সময় এটা ট্যাকটিক্স ফলো করা হয়। ট্যাকটিক্স কি? পরীক্ষায় আসবে রীতিনীতি, খেলার ভিতরে তোমার শিডিউল পদ্ধতি, মানে বিপরীত দলকে হারানোর জন্য তোমার কতগুলি কলা কৌশল, সেটা হচ্ছে ট্যাকটিক্স, ঠিক আছে? আর টেকনিক হচ্ছে এমনি নর্মাল পদ্ধতি। আলোচনা হয়ে গেছে এসব বিষয়, শেষ।